আসসালামু আলাইকুম। আমি রাজ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসুন আজকে আরেকটা নতুন জিনিস নিয়ে কথা বলি। জিনিসটা খুব পাওয়ারফুল। আর এটা দিয়ে আপনার একটা দেশের প্রত্যেকটা নাগরিক আইন কানুন সব কিছুকে কন্ট্রোল করা যায়। সেটা হচ্ছে এনআইডি কার্ড। তো এই যে এনআইডি কার্ডটা, এটা কিন্তু একটা কাগজের টুকরো না। এটা কিন্তু একদম একটা একটা পার্সন, সে যেই হোক, একটা দেশের তার সম্পূর্ণ আইডেন্টিটি বহন করে। আমাদের বাংলাদেশে হয়তো 2000, আমার যতটুকু মনে পড়ে 2008-এর পরে এই জিনিসটা শুরু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এই জিনিসটার ব্যবহারটা প্রপারলি শুরু হয়নি। এটার ব্যবহার কিন্তু অনেক পাওয়ারফুল। আপনার যত ধরনের যত ধরনের ভালো খারাপ যা কাজ আছে, সে সব কিছুকে কিন্তু কন্ট্রোল করা যায় এই কার্ডটা দিয়ে। সো এই কার্ডটার আজকে আমি কার্ডটা কী কী ব্যবহার সংক্ষিপ্তভাবে বলবো, আর আমাদের বাংলাদেশ চাইলে এই কার্ডটার মাধ্যমে কিভাবে প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর জীবনের ভিতরে আনতে পারবে। তো সঙ্গেই থাকুন। আসুন প্রথমে বুঝি এনআইডি কার্ডটা অ্যাকচুয়ালি কী। এনআইডি কার্ডটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ডিজিট নাম্বার, যেটা সহজ কথায় যদি আরও বলতে চাই, প্রত্যেকটা মানুষকে একটা নাম্বারিংয়ের মাধ্যমে আইডেন্টিটি করা হয়। সো উন্নত যত দেশ আছে, সে সব দেশের জন্য প্রত্যেকটা দেশে একটা আইডেন্টিটি কার্ড থাকে, বিভিন্ন নামে পরিচিত থাকে সেই কার্ডগুলি। তো ওই দেশগুলি কি করে, আপনার একদম জন্মের পরেই, আমাদের বাংলাদেশে তো 18-র পরে করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ম হচ্ছে একদম একটা সন্তান, একটা ছেলে হোক মেয়ে হোক, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার সাথেই তার সেই আইডি নাম্বারটা অ্যাড করে দেওয়া হয়। এখন এটা কম্পিউটারাইজভাবে হোক, যেভাবে হোক, সিস্টেমের ওয়েতে সেটাকে তার নামের সাথে, তার আইডেন্টিটির সাথে অ্যাড করে দেওয়া হয়। সেটা সে আজীবন, একদম মৃত্যু পর্যন্ত সে বহন করবে এই নাম্বারটা। তো এতে কি হয়, তার নাম্বারটা তো কারেক্ট হয়ে গেল। তো এই নাম্বারটা শুধু তার জন্য ইউজ হবে। সে লেখাপড়া থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তার এই নাম্বারটা সংযুক্ত থাকে। একদম ছোটোবেলা থেকে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জব, যত ধরনের ডাক্তার, মানে আনাচে কানাচে যেখানে যাবে, কত সহজ সিস্টেম। শুধু জাস্ট তার এই কার্ডটাকে সেখানে অ্যাকসেপ্টেবল করানো হবে, তার যত বায়োডাটা, যত ইনফরমেশন সবাই এসে পড়বে। এটা কিন্তু কঠিন কিছু না। কিন্তু আমাদের বাংলাদেশে এই জিনিসগুলোকে এখনও অ্যাকচুয়ালি মানুষের ভিতরে নেওয়া হয়নি। জিনিসটা মানুষকে বোঝানোই হয়নি যে অ্যাকচুয়ালি এনআইডি কার্ডটা কী করতে পারে। এনআইডি কার্ডের মাধ্যমে একটা মানুষ যখন চাকরি করে, তখন সে তার চাকরি, তার কত টাকা বেতন পাচ্ছে, সে কত টাকা সরকারকে ট্যাক্স দিচ্ছে। তারপর যদি ব্যবসায়ের কথা বলি, ব্যবসায়ীতেও একটা ব্যবসায়িক তার ট্রেড লাইসেন্স কি তার এই কার্ডের মাধ্যমে করা কিনা, তার ট্রেড লাইসেন্সে সে ট্যাক্সটা কি সরকারকে দিতেছে কিনা, সরকার থেকে সে বিনিময় কিছু পাচ্ছে কিনা, সে সব কিছু যদি এই আইডিটার মাধ্যমে যদি কানেক্টেড করা হয়, আর এই আইডিটা এমনভাবে কম্পিউটারের ভিতরে, প্রোগ্রামিংয়ের ভিতরে অ্যাড করতে হবে যে এই আইডি নাম্বারটা দেওয়া মাত্রই ওই ব্যক্তির সমস্ত জব ক্ষেত্র হোক আর ব্যবসা ক্ষেত্র হোক, সব ইতিহাস সুন্দর করে চলে আসবে। তেমন কিছুই করতে হয় না। সুন্দরভাবে সহজভাবে বলি কিভাবে ব্যবহারটা করতে হয়। একটা মানুষ যখন চাকরিতে ঢুকবে, তখন কোম্পানি কি করবে, তার এই আইডি কার্ডটাকে স্ক্যান করবে। বাংলাদেশের একটা, যে আমাদের এনআইডি কার্ডের ওয়েবসাইট আছে, সেরকমভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হবে, যেটা বাংলাদেশ কর অধিদপ্তর সেটাকে নিয়ন্ত্রণ করবে। তো কি করতে হবে, সে কর অধিদপ্তরে সে প্রোগ্রামটা এমনভাবে করতে হবে যেখানে সে যখন এই কার্ডটা দিবে, কারণ এর আগে সেটা ইম্পর্টেন্ট, যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা, ওই যে বললাম একদম জন্মের পরে যখন ওই শিশুটার ওই যে আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা
সেই ওয়েবসাইটে সে প্রোগ্রামের মধ্যে গিয়ে অ্যাড করে দিতে হবে। সেটা মানুষ ব্যক্তিগতভাবে করতে পারে নিজে সেই পেজে ঢুকে, আর না হলে যে কোনো যার যার এলাকার মেম্বারদের কাছে হোক, পৌরসভাতে গিয়ে হোক, কমিশনের কাছে গিয়ে হোক, তাদেরকে বললে তারা যেন, এখন তো কম্পিউটারের যুগ, এখন কি খাতা কলম, কম্পিউটারের ভিতরে জাস্ট খালি তার বার্থ সার্টিফিকেট টাইপ করবে, নাম, বাবার নাম, ঠিকানা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই নাম্বারের যেন কোনো মতে ভুল না হয়। এই নাম্বারটার মাধ্যমে তার এন্ট্রিটা সেই যে গভর্নমেন্ট যে পেজটা, যে ওয়েবসাইটটা, সেখানে এন্ট্রি করে দেওয়া হবে। এরপরে সে কি করলো না করলো প্রত্যেকটা বার এই অ্যাপের মাধ্যমে, এই প্রোগ্রামটার মাধ্যমে প্রত্যেকে এটাকে নিয়ন্ত্রণ করবে। এটার ভিতরে এন্ট্রি ডাটা দিবে। ডাটা এন্ট্রি দেওয়া মানে হচ্ছে গিয়ে, ধরুন সে স্কুলে ভর্তি হয়েছে, স্কুল কর্তৃপক্ষ কি করবে, তার এই কার্ডটাকে তার স্কুলে ভর্তির সময় এন্ট্রি করে দিবে। তাহলে সে কত তারিখে, কয়টা বাজে, কখন, কোন সনে এই স্কুলে পড়ছে, সে সব ডাটাটা সেখানে স্টোর হয়ে গেল। তারপরে সে প্রত্যেক বছর পাস করবে, তার রেজাল্ট পর্যন্ত সেখানে এন্ট্রি করে দিতে হবে। এটা স্কুল কর্তৃপক্ষের কাজ থাকবে। বেতন নিতেছে, কাজ তো করতেই হবে, একজন অফিসার রাখা হবে যে শুধু কম্পিউটারে এগুলো ডাটা এন্ট্রিগুলি করবে। ঠিক এভাবে ধাপে ধাপে সে কলেজে উঠবে, কলেজেও সেম প্রসেস। সে ইউনিভার্সিটি পাস করবে, ইউনিভার্সিটিতে কি পেলো, তার বোর্ডে কি রেজাল্ট আসলো, এগুলো অটোমেটিকলি এটার সাথে এটা কানেক্টেড থাকবে। কারণ যখনই এই কার্ডটার ভিতরে, সেই নাম্বারটার ভিতরে তারা প্রোগ্রামের মাধ্যমে ঢুকবে, তার একদম রিসেন্ট নিয়ারেস্ট যেই ডাটা সে পর্যন্ত এন্ট্রি থাকবে, এরপরেগুলি আবার যোগ করা হবে। তো চাকরির ক্ষেত্রে যখন সে ঢুকবে, তখন আরও সুবিধা হবে কি, মালিককে আর বিভিন্ন জায়গায় যাচাই করতে হবে না। যারা কোম্পানি, তারা যখন এই ডাটা দিয়ে সেই প্রোগ্রামের ভিতরে ঢুকবে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা দিলেই সেই ছেলে হোক মেয়ে হোক, সে তার ইতিহাসে কি করে আসছে সব ওখানে ডাটা আসা পড়বে অটোমেটিকলি। সে কত সনে পাস করছে, সে অ্যাকচুয়ালি সে সার্টিফিকেট অরিজিনাল কিনা, তার ডাটা সব কিছু অ্যাকোয়ার্ড আছে কিনা। হ্যাঁ, এখন আমি জানি এখানে 2 নাম্বারই ফেক হতে পারে, কিন্তু বেসটা, ওই প্রোগ্রামটা, গভর্নমেন্টের ওই ডাটা বেসটা একটু সিকিউর করতে হবে। এটা অনেক কঠিন কিছু না। আমাদের যারা কম্পিউটার, যারা গভর্নমেন্টে কাজ করতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা চাইলেই এটাকে এমনভাবে প্রোটেক্টেডভাবে সেই ওয়েবসাইটটা রাখতে পারে যে সেটা চাইলেই যে কেউ ডুপ্লিকেট করতে পারবে না, সার্টিফিকেট ডুপ্লিকেট করতে পারবে না। কারণ ওখানে এন্ট্রিটাই থাকবে এরকমভাবে যে এন্ট্রিটা হবে একদম বোর্ড থেকে, মেন বোর্ড থেকে এন্ট্রিটা হবে, যেখান থেকে অরিজিনাল সার্টিফিকেট আমরা কাগজে পাই। তো এতে করে কি হবে, এতে করে কি হবে যে একটা মানুষ যদি যে কোনো জায়গাতেই চাকরি করতে গেছে, তার ডাটা এই ভোটার আইডি কার্ডের মাধ্যমে পেয়ে যাবে। ভোটার আইডি কার্ড মানে তার ন্যাশনাল আইডি কার্ড, মানে তার ন্যাশনাল ইনফরমেশন, আইডেন্টিটি ইনফরমেশন। তো এখন যদি ব্যবসার ক্ষেত্রেও বলি, সেম, লেখাপড়া পর্যন্ত ঠিক আছে। এরপরে সে যখন ট্রেড লাইসেন্স করতে যাবে, তাকে অবশ্যই এই কার্ডটা, আমি জানি এখন করে, কিন্তু সে পরবর্তীতে যত ধরনের তার প্রতি মাসের একটা ট্যাক্স যে রিপোর্টটা, প্রতি মাসে তাকে সেই ট্যাক্স রিপোর্টটা গভর্নমেন্ট পেজে এন্ট্রি দিতে হবে। এটার কারণ হইতেছে, আপনাকে বলি, এই দেশগুলিতে কি করে, প্রত্যেক যারা ব্যবসায়ী আছে প্রত্যেকের প্রার্থিতা ইভা বলে এটাকে, এখানে ট্রেড লাইসেন্সকে প্রার্থিতা ইভা বলে। তো তারা কি করে, হয়তো 6 মাস ভিত্তিক, মাসিক, নাহলে বাৎসরিক কত টাকা তার ইনকাম হলো সেটা একটা রেজিস্ট্রি রাখে। এটা আমাদের বাংলাদেশেও রাখে, আমাদের হিসাব খাতা থাকে। তো এতে করে কি হবে, সে যখন প্রতি মাসে এই কার্ডটা ব্যবহার করবে, ব্যবহার করে করে তার এন্ট্রিটা যদি এই পেজের ভিতরে দিয়ে দেয়, সে ওয়েবসাইটের ভিতরে দিয়ে দিবে, তাহলে কি হবে, তার একটা রেকর্ড জমতে থাকলো, তার একটা হিস্ট্রি জমতে থাকলো, সে কত টাকা ট্যাক্স সরকারকে পে করতেছে। এটাকে এরকমভাবে একটা সিস্টেমে আনতে হবে যাতে করে যারা না দিবে তারা ভবিষ্যতে সরকারি কোনো বেনিফিট পাবে না। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সব কিছুর মেন কি জানেন, আমরা মানুষ, আমরা কি করি, আমাদের প্রত্যেকের একটা লোভ থাকে। আমরা যে কোনো একটা ফিউচারের একটা কিছু পাওয়ার আশায় সব কিছু করি। কাজ করতেছি বেতনের আশায়, সম্পদ করতেছি ভবিষ্যতে সুখে শান্তির আশায়। তো এই সব কিছুর একটা ভালো একটা জিনিস হলো, সেটা হলো পেনশন সিস্টেমটা। আমাদের বাংলাদেশে কি হয়, শুধু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পেনশন ব্যাপারটা ধার্য করা, কিন্তু বাংলাদেশের সরকারি চাকরি কয়জন করে, ম্যাক্সিমাম প্রাইভেট সেক্টরে চাকরি করতেছে, ব্যবসা করতেছে। ব্যবসায়ী তো প্রচুর আমাদের বাংলাদেশে।
যে যেভাবে ইনকাম করতেছে। তো এই সব কিছুকে কেন আমরা কন্ট্রোল করতে পারি না জানেন? এই একমাত্র যে আমাদের এই জিনিসটার পিছনে এই পেনশন সিস্টেমটা নাই। আমাদের বাংলাদেশে কি করতে হবে, যদি বাংলাদেশের সব মানুষকে একটা ভালো রাস্তায়, না পারুক সব, কিন্তু 90% থেকে 80%কে যদি সবাইকে একটা গণ্ডির ভিতরে একটা ভালো ফিউচারের জন্য একটা লোভ দেখানো হয় যে ঠিক আছে, সরকারি চাকরিজীবীরা যেমন একটা স্বপ্ন নিয়ে সরকারি চাকরি করে যে তার বেতন থেকে একটা অংশ কেটে রাখা হইতেছে। কেন কেটে রাখা হইতেছে? সে ভবিষ্যতে পেনশন হিসেবে সেটা পাবে, যতদিন বেঁচে থাকবে পাবে, ইভেন এক মুঠে একটা টাকাও পাবে। তো সেম জিনিসটা যদি প্রত্যেকের ক্ষেত্রেই করা হোক, আর এটা করতে হবে এই এনআইডির মাধ্যমে। কিভাবে? কোম্পানি যখন মানুষটাকে কাজে নিবে তখন তার তো এন্ট্রি আছেই। তারপর একটা ব্যবসায়ী যখন ব্যবসা করবে তার এন্ট্রিটা কিন্তু ওই পেজে আছে যে সে ব্যবসা করতেছে, তার ট্রেড লাইসেন্সের এই ট্রেড লাইসেন্স নাম্বার, এ হচ্ছে তার এনআইডি কার্ড নাম্বার। এরপরে সে ওই লোভে, যেমন সরকারি চাকরিজীবীরা করে, ঠিক তারাও এই লোভে লোভে যাদের চিন্তা আছে যে না আমি ভবিষ্যতে একটা সিকিউর একটা কি চাই, বার্ধক্য লাইফ চাই, একটা পেনশন লাইফ চাই, তখনই কি হবে জানেন? তখন ওই মানুষগুলি ট্যাক্স দেওয়ার জন্য কিছুটা হলেও আগ্রহী দেখাবে। কারণ এখন যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, যারা ব্যবসা করতেছে, একদম ক্ষুদ্র ব্যবসায়ী থেকে একদম একটা ঝালমুড়িওয়ালা থেকে শুরু করে যদি আমি বড় ধরনের ব্যবসায়ীও বলি, তারা কিন্তু এত চিন্তা করে না। কারণ তাদের কথা হচ্ছে আমরা তো পেনশন পাই না, তা আমরা কেন সরকারকে দিব, বা আমরা কেনই বাংলাদেশে ট্যাক্স খাতে আমরা বিনিয়োগ করব, বা আমরা কেনই এই টাকাগুলি ট্যাক্স হিসেবে দিব, কারণ আমরা তো ভবিষ্যতে কিছু পাই না। তা আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেককে এই একটা ব্যবস্থা আনতে হবে যে না, প্রত্যেকেই পেনশনের ভাগিদার হবে। তুমি বাংলাদেশে বর্তমান জানি না, হয়তো 35 বছর না 33 বছর হয়তো সরকারি চাকরিজীবীর বয়স না, যে এত টানা কাজ করতে হবে। ঠিক সেমভাবেই আমরা যদি প্রাইভেট সেক্টরের থেকে শুরু করে ব্যবসায়ীদের সবার জন্য যদি এই সিস্টেমটা করে দেই যে আমাদেরকে, ধরুন একটা মানুষ 20 বছর বয়সে বা 21 বছর বয়সে কাজ শুরু করছে বা ব্যবসা শুরু করছে, এখন সেই মানুষটা যদি তখন থেকেই এই ডাটা এন্ট্রিটা সে ওই যে ট্রেড সেক্টরে দিয়ে দেয়, গভর্নমেন্টের যেখানে কর যেখানে নেওয়া হচ্ছে, করের যে সেক্টরটা আদায় করা হয়, সেখানে যদি অটোমেটিকলি সে এন্ট্রি দিতে থাকে যে আজকে আমি এই মাসে আমার এত টাকা আমি বিজনেস করছি, এখানে দেখেন একটা ঠিক আছে। এখন এখানে কেউ যদি ভবিষ্যতে তার পেনশনটা কিভাবে নির্ধারিত হবে, সে যত টাকা, সে যত বেশি সে তার ইনকাম বা তার লাভের অংশ সে অ্যাডমিট করবে, তার ওই বেজেই তার একটা এভারেজ তৈরি করা হবে। ফর এক্সাম্পল, যদি একটা মানুষ মাসে ধরুন 1 লাখ টাকা সে ব্যবসা করে বের করলো, ব্যবসায়ীরা ক্ষেত্রে বলতেছি, 1 লাখ টাকা সে বের করলো। এখন সরকারি ট্যাক্স যদি আসে মনে করেন 17%, 16%, যেই পার্সেন্টই হোক, আমি একটা আইডিয়ার কথা বলতেছি, তাহলে কি করা যায়? সেই 16% হিসেবে তার যে ট্যাক্সটা আসবে, সে এই ট্যাক্সটা তখনই দিবে আগ্রহ সহিত যখন সে চিন্তা করবে যে না, আমি যখন পেনশনে যাব তখন আমি এই টাকার রিটার্ন পাবো। আপনার 100% না হলে অন্তত 50% মানুষ এই লোভটা চিন্তা করবে। সে যখন সিকিউরিটি পাবে যে হ্যাঁ আমার টাকাটা গভর্নমেন্ট নিতেছে, বিনিময়ে গভর্নমেন্ট আমাকে দিবে, যে জিনিসটা সরকারি চাকরিওয়ালারা করে, তো এইটা করলে কি হবে? সে আরো আগ্রহ সহিত সে তার সেল দেখাবে, তার ব্যবসা দেখাবে। তারপর তার এমন না যে সে মুখে মুখে বলে দিল বা সে একটা রিসিপ্ট বানিয়ে দিয়ে দিল, না, তার যে টাকা জমা হইতেছে এই যে কার্ডের মাধ্যমে, তার টাকাটা কি অ্যাকচুয়ালি জমা হয়েছে কিনা ব্যাংকে, সেটা সেই প্রোগ্রামের মাধ্যমে ব্যাংকের সাথে করের সেই ফাংশনটা থাকবে, যারা ওই ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পরে তার টাকাটাকে সে বুঝে পেয়েছে কিনা সেই জিনিসটা ব্যাংক থেকে সেই রিপোর্টটা যাবে সেই কর অফিসের সেই ওয়েব পেজে। প্রতি মাসে যদি এভাবে একটা রেগুলারিটি আনা হয়, তাহলে কি হবে? অনেক মানুষ আছে যারা চেষ্টা করবে যে যাক আমি এখন দেই, আমি একটা বয়স পরে পেনশন পাবো। এই বড় বড় যত আধুনিক দেশ বলেন, যত ভালো ভালো কান্ট্রি আছে, তারা কিন্তু এই সিস্টেমই চলতেছে। আর আজকে এই সিস্টেমে থাকার কারণে তাদের দেশ এত উন্নত, এত সামনের দিকে অগ্রসর হতে পারছে। কারণ কি? কারণ ট্যাক্স তারা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছে একমাত্র এই কার্ডের কারণে। এখন তো শুধু বলতেছি ট্যাক্স আদায়ের ব্যাপারটা আর এনআইডি কার্ডের মাধ্যমে চাকরির ব্যাপারটা, ব্যবসার ব্যাপারটা, কিভাবে জনগণ যদি পেনশনের বেনিফিটটা লোভ নিতে পারে, তারা যদি চিন্তা করে যে না আমি পেনশনের জীবনে যাইতে চাই, তাহলে সে অবশ্যই ট্যাক্স দিবে।
সে যত ট্যাক্স দিবে প্রতি মাসে তার ওই ট্যাক্সের একটা এভারেজ অটোমেটিকলি কাউন্ট হবে। 36 বছর হোক 30 বছর হোক, যেই নিয়ম ধরা আছে 36 বছর 33 বছর 30 বছর যেটাই, এই 30 বছর সে কত টাকা ট্যাক্স দিল সেটার একটা গড় অ্যাভারেজ বের হবে। কারণ যেহেতু সে এখন ট্যাক্স দিতেছে, এই কারণেই সে প্রাপ্য। যারা দিবে না তারা প্রাপ্য না। যারা যদি কম দিয়ে থাকে, যারা মনে করবে যে না আমি সরকারকে দিব না, আমি এই মাসে আমার ইনকাম কম দেখাবো, তখন কি হবে? তখন তার এন্ট্রিও কম হবে। তখন ভবিষ্যতে যখন সে পেনশনের সময়ে যখন গিয়ে তার পেনশন অ্যাপ্লাই হবে, তার পেনশনের বয়স শুরু হবে, তখন যখন এটা ক্যালকুলেট করা হবে এই কার্ডের এই রেজিস্ট্রি নাম্বারের মাধ্যমেই যে সে কত টাকা এন্ট্রি করছে, তখন কি হবে? তখন তার ওইভাবেই, মানে এখন যদি বেশি দাও ভবিষ্যতে বেশি পাবা, এখন যদি তুমি কম দেখাও ভবিষ্যতে কম পাবা। এটাই চলে। এই যত ইউরোপ কান্ট্রি বলেন, এই যে আমেরিকা বলেন, সব দেশে কিন্তু এই সিস্টেমই। আমাদের বাংলাদেশে আমাদের উচিত এখন, কারণ এখন ডিজিটাল হয়ে গেছে সব কিছু, এখন মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ ইন্টারনেট সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখে। তার মধ্যে আবার মনে করেন সবার ঘরে ঘরে ল্যাপটপ এখন প্রায় অ্যাভেলেবেল। তার মধ্যে মানুষজন সোশ্যাল মিডিয়া তো সারাক্ষণ ঘাটাঘাটি করতেছে। তো এই জন্যই বললাম যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ব্যবসা করে, চাকরি করে, প্রাইভেট হোক সরকারি হোক যেই সেক্টর হোক, প্রত্যেককে পেনশনের আওতায় আনাটা আমি মনে করি যথেষ্ট বুদ্ধির কাজ হবে। কেন? তাতে করে সরকার যেমন ভালো পরিমাণ ট্যাক্সটা রেভিনিউ তুলতে পারবে। ট্যাক্সটা যেভাবে আমরা যারা বিদেশ থাকি একটা রেমিটেন্স, একটা ভালো অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশকে কি করতেছে, অনেক দূর আগায় নিয়ে যায়, বাংলাদেশকে একটা ব্যালেন্সে রাখে। ঠিক এরকম যখন দেশের মানুষও সেভাবে ট্যাক্সগুলি পে করা শুরু করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ম্যাক্সিমাম এখন বর্তমান পর্যন্ত এই পর্যন্ত ম্যাক্সিমাম অনেক মানুষ আছে ভালো পরিমাণ টাকা কামায়, চাকরি করে হোক বিজনেস করে হোক, কিন্তু সরকার কিন্তু সেটার 10%ও পায় না। আর সরকার না পাওয়া মানে এমনি না যে সরকার নিজের জন্য, সরকারের কাছে যাওয়া মানে হচ্ছে এটা দেশের মানুষের কাছে লাগবে। তো এই সিস্টেমটা আমার মনে হয় যে আস্তে ধীরে আস্তে আস্তে মানুষদের সাথে পরিচিতি করা দরকার। এই যে পেনশন ব্যাপারটা, ট্যাক্স পের ব্যাপারটা, এনআইডি কার্ডের ব্যাপারটা, এই এনআইডি কার্ড দিয়ে আমরা অনেক সব কিছু কন্ট্রোল করতে পারি। আপনারা কল্পনা করতে পারবেন না যেটা কত পাওয়ারফুল একটা কার্ড। এইটা দিয়ে আমরা কি না করতে পারি। আজকে শুধু আমি এই সেক্টরটা বলি, আর সংক্ষিপ্তভাবে একটু বলি যে এনআইডি কার্ড দিয়ে আমরা একটা মানুষ যে অন্যায় করবে কি করবে না সে ভয়টাও তৈরি করতে পারি। তার একটা সার্টিফিকেট, এটা সে সারা জীবন কি করলো এটা পুরো রেজিস্ট্রি আমরা যদি ঘাটাঘাটি করতে চাই বা তার রেজিস্ট্রি যদি জানতে চাই, তাহলে আমরা তার এই আইডি নাম্বার দিয়ে আমরা সব বের করতে পারবো যে সে কি করে আসছে অতীতে, তার ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, কোথায় চাকরি করছে, তার এক্সপিরিয়েন্স কি ছিল, অনেক কিছু। এই এনআইডি কার্ডের মাধ্যমে একটা মানুষের লাইসেন্স, সে কি ধরনের কাজ করতেছে, সে কি ধরনের চাকরি করে ব্যবসা করে, লাইসেন্স নাম্বার থেকে শুরু করে একটা মানুষের ডাক্তারি যে ব্যাকআপ, তার চিকিৎসা থেকে শুরু করে সব কিছু, সব স্কুল, তার মধ্যে আপনার আরও অনেক কিছু আছে, মানে আমি বলে শেষ করতে পারবো না, এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে যে এই কার্ডটা কতটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট খালি আজকে শুধু এই মেইন পয়েন্টটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক জরুরি, যদি বাংলাদেশকে আরও সামনের দিকে আগায় নেওয়া যদি প্রয়োজন মনে হয় সবার, সরকারের, আমি বলবো যে আপনারা আস্তে ধীরে এই পেনশন ব্যাপারটা, তাহলে দেখবেন একদম মানে সাধারণ ফ্যামিলি থেকে শুরু করে একদম নর্মাল থেকে শুরু করে আপার পর্যন্ত যারা সবাই কিছু হলেও আগ্রহী হবে এই যে পেনশনের আশায়। কারণ সিম্পল, একটা মানুষ যখন একটা জায়গায় ইনভেস্ট করে সে বিনিময়ে রিটার্ন চায়। তো এখন সাধারণ জনগণরা যদি প্রত্যেক ঘরের থেকে একজন দুইজন করে যদি তারা এই সরকারকে ট্যাক্স দেয়, এই ট্যাক্সগুলি কিন্তু একজন দুইজন না, এরকম আমাদের যে 18 কোটি 17 কোটি যে মানুষ আছে তার ভিতরে যদি ধরি 10 কোটি মানুষ ব্যবসা করে টাকা উপার্জনের ভিতরে জড়িত, তো 10 কোটি মানুষের মধ্যে সরকারি কতজনই আর আছে, ধরলাম না হয় 2 কোটি সরকারি চাকরি করে, ম্যাক্সিমামরাই তো প্রাইভেটে চাকরি করে, প্রাইভেটভাবে বিজনেস করতেছে। তো তাদেরকে যদি এই আওতায় আনা হয় তাহলে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ ট্যাক্স আমাদের বাংলাদেশের
এই সরকারি কর খাজনায় ঢুকবে, আর এটা বাংলাদেশের উন্নয়নের জন্যই কাজে লাগবে, এই জনগণদের কাজে লাগবে। তো আজকে আপাতত সংক্ষিপ্তভাবে এই এনআইডি কার্ডের একটা ব্যবহার বললাম যে কি করা যেতে পারে। সামনে আরও অনেকগুলি ব্যবহার বলবো আস্তে আস্তে, যে এনআইডি কার্ড দিয়ে আরও কি করা যেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।